বিবেকানন্দকে আমরা জানবো কেন? আমরা একটু আগেই দেখলাম যে পরম পূজ্যপাদ মহারাজজি স্বামীজির বাড়ি থেকে স্বামীজিকে স্বয়ং নিয়ে এসে তোমাদের স্কুলে এইটি রেখে দিয়ে গেলেন এবং যথাযোগ্য শ্রদ্ধার সঙ্গে তোমরা তার আসন দেবে, এটা আমরা বুঝলাম। এইবার স্বামীজিকে আমরা জানবো কেন, এর ওপর আমাকে বলতে হবে। তো তার আগে একটু সকলে সোজা হয়ে বসো তো দেখি, পিছন থেকে একটু কথা বলছো। হ্যাঁ, এই প্রথম থেকে সৌম্য বলছে না যে এই 2 ঘন্টা আমরা একেবারে চেষ্টা করব যাতে চুপচাপ হয়ে থাকি। তো মহারাজের কথা ধার করে মহারাজের বই এখানে খুব সুসজ্জিত রয়েছে। মহারাজের এটি মূল্যবান বই। মহারাজের আজকের আলোচনার বিষয় যেটি, সেটি মহারাজের বই আকারে প্রকাশিত, সেটি হচ্ছে মূল্যবোধে ধন্য জীবন। সেই মূল্যবোধে ধন্য জীবনের একটি লাইন আমি বলি, তোমরা একটু বলো, তাতে মনে হয় যে তোমরা একটু চুপ করে বসার গুরুত্বটা অনুভব করবে। স্পিচ ইজ সিলভার, জোরে বলবে। হ্যাঁ, স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ড। স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ড। এর বাংলা নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। এই যে আমরা কথা বলছি, সেই কথা বলাটা যদি আমরা রূপোর সঙ্গে তুলনা করি, তাহলে চুপ করে থাকাটা সোনার মতো মূল্যবান। তাহলে আমরা জানি যে রূপোর থেকে সোনা অনেক বেশি মূল্যবান। তাহলে আমরা কি করব না, একটু ধৈর্য ধরে চুপ করে শুনবো। এই যে আবার মাথা নিচু করে কথা বলছে, তোমরা ভেবো না যে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তোমরা কথা বলো না, সেইটি একেবারে আমরা চেষ্টা করব যাতে আমাদের এই স্কুলের যে সুনাম সেটিকে যথাযথভাবে বজায় রাখতে। ঠিক আছে, সকলে রাজি তো? সোজা হয়ে বসো। বেশ। বিবেকানন্দ সম্বন্ধে এক কথায় বলার ক্ষমতা বোধহয় কারোর নেই। তিনি কে ছিলেন? তিনি দার্শনিক, অবতা, মহাপুরুষ, সমাজ সংস্কার, বিজ্ঞানী, বিপ্লবী, লেখক, খেলোয়াড়। তিনি যে কি লক্ষ্য করা যাবে না। যেমন একটু আগে শিব মন্দির প্রণাম করে এলাম, আমাদের শাস্ত্রে বলছে শিবের মহিমা যেমন কীর্তন করে শেষ করা যায় না, এই আকাশ যদি লেখার পাতা হয়, কল্পতরু বৃক্ষ যদি লেখনী হয়, সমুদ্রের জল যদি কালি হয়, তাহলে শিবের মহিমা কীর্তন করে শেষ করা যায় না। বিবেকানন্দের মহিমাও তাই। শ্রীরামকৃষ্ণদেব বিবেকানন্দ সম্বন্ধে বলেছিলেন যে ও পাতাল ফোড়া শিব, বসানো শিব নয়, শিবের অবতার তিনি। সেই জন্য বিবেকানন্দকে আমরা কেন ধরবো, বিবেকানন্দকে কেন আমরা জানবো, সেটা আজকে আমাদের এই ভারতবর্ষ তথা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে এটা অনুভব করব। আমরা কি দেখছি বিশ্বের দিকে তাকিয়ে? আমরা দেখতে পাচ্ছি যে জাতিতে জাতিতে সংঘর্ষ, বর্ণে বর্ণে সংঘর্ষ এবং বিভিন্ন সমাজতন্ত্রের সঙ্গে পুঁজিবাদের সংঘর্ষ, নারীবাদের সঙ্গে পুরুষতন্ত্রের সংঘর্ষ, আধুনিক জীবনযাত্রার সঙ্গে পৌরাণিক জীবনযাত্রার সংঘর্ষ। এইরকম নানা রকম সংঘর্ষের সম্মুখীন আমরা হয়ে পড়েছি। এবং এই যে বর্তমান পরিস্থিতি, বিজ্ঞান এবং প্রযুক্তিতে যত বেশি করে উন্নতি সাধন হচ্ছে, তত বেশি করে আমরা স্বার্থপরের মতো জীবনযাপন করছি। আমরা হাসতে ভুলে গেছি। শহরাঞ্চলের মানুষ হাসবার জন্য লাফিং ক্লাবে যাচ্ছে। একেবারে অত্যন্ত নিন্দনীয়। এই রকম বর্তমান পরিস্থিতিতে স্বামী বিবেকানন্দকে আমাদের খুব করে প্রয়োজন। আমি যে সমস্ত স্কুল কলেজে যাই, একটি প্রশ্ন করি, তোমাদেরকেও সেই প্রশ্নটা করব। তোমরা যদি শুনে থাকো একটু হাত তুলবে, শুধু কথা বলবে না। তোমরা কি এরকম শুনেছ যে বাড়িতে বা পাড়াতে তোমাদের যারা বয়োজ্যেষ্ঠ, তারা কি তোমাদের বলেছে যে আগেকার দিনের ছেলেমেয়েরা খুব ভালো ছিল, এখনকার দিনের ছেলেমেয়েগুলো সব খারাপ হয়ে যাচ্ছে? এরকম কথা শুনলে যদি একটু হাত তোলে আনন্দ পাবো। কে কে শুনেছো দেখে একটু হাত তোলো। হাতটা একটু বড় করে তোলা যায় তো? ভেরি গুড, তাহলে শুনেছো। আচ্ছা, এবার স্কুল প্রাঙ্গণে বসে আছো, আর একটু সাহসের সঙ্গে পরের উত্তরটা দেবে। স্কুলে এসে শুনেছো টিচারদের কাছে আগের ব্যাচের ছেলে মেয়েগুলো ভালো ছিল, এর ব্যাচের ছেলে মেয়েগুলো খারাপ হয়ে গেছে।
স্যারেরা বকুনি দেবে না? যদি শুনে থাকো হাত তুলতে পারো। বাহ, কেউ শোনেনি বলে এই ধারণা করছে, তাহলে আমি অত্যন্ত খুশি হলাম যে এখানকার তাহলে টিচাররা এই কথা বলে না। কিন্তু আমার জীবনে আমি এই তোমাদের স্কুলটি নিয়ে 164টি স্কুলে যাওয়ার সুযোগ হলো। এই প্রথম, আমি পরের বক্তৃতা নিশ্চয়ই গিয়ে বলবো, এই প্রথম এই প্রশ্নের উত্তরে কেউ হাত তুললো না। এটা অত্যন্ত আনন্দের। কিন্তু স্বামী বিবেকানন্দের কাছে কেন আমরা আসব না? স্বামী বিবেকানন্দ আমাদের এই কথা বলছেন না। তিনি কি বলছেন সেটা শোনাই। স্বামী বিবেকানন্দ বললেন, গরু মিথ্যা কথা বলে না, দেওয়াল চুরি করে না, গরু গরুই থেকে যায়, দেওয়াল দেওয়ালই থেকে যায়। মানুষ মিথ্যা কথা বলে, মানুষ চুরি করে থাকে। মানুষ চাইলে মানুষ দেবতা হয়ে উঠতে পারে। আমরা প্রত্যেকে সেই দেবতা হয়ে উঠতে পারি কি কখন না? আমাদের স্বার্থপরতা যখন আমরা ত্যাগ করতে সক্ষম হব। আমরা কেবল স্বার্থের জন্য বাঁচছি। স্বামী বিবেকানন্দ বলছেন, আনসেলফিশনেস ইজ গড। কি বললাম? এর বাংলা কে বলতে পারবে? নিঃস্বার্থপরতাই ভগবান। বেশ, খুব ভালো, বসো। তাহলে এই যে স্বামী বিবেকানন্দ বলছেন ভগবান কি না, ভগবান কি বলতে গিয়ে বলছেন আনসেলফিশনেস ইজ গড। নিঃস্বার্থপরতাই হচ্ছে ভগবান। আমার সাথে বলো দেখি, গরিব মূর্খ জনে দেবতা বলিয়া মেন, তাদের সেবায় পরম ধর্ম যেন বল দিন রাত। মা আমায় মানুষ করো, দুর্বলতা কাপুরুষতা নিঃশেষে দূর করো, কিছুতে পেও না ভয়, তোমার ভিতরে অসীম শক্তি, তুমি আনন্দময়। একটু আগে তোমাদের স্কুলের প্রাক্তন ছাত্র সৌম্য এই আমাদের ভেতরে যে অসীম শক্তি নিহিত রয়েছে সেই কথা বারবার করে শুনিয়ে দিয়ে গেল। এখানেও স্বামীজি বলছেন আমাদের ভেতরে সেই অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনা লুকিয়ে রয়েছে। শুধু কি করতে হবে? শিক্ষার সংজ্ঞায় স্বামী বিবেকানন্দ বলছেন তাকে ম্যানিফেস্ট করতে হবে, তার প্রকাশ ঘটাতে হবে। যদি আমরা তার প্রকাশ ঘটাতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে আমার ভিতরে সেই অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনা রয়েছে। আমরা সেটাকে জানতে পারছি না, আমরা সেটাকে বুঝতে পারছি না। যদি জানবার চেষ্টা করি, যদি বোঝবার চেষ্টা করি, তাহলেই আমরা একমাত্র অনুভব করব যে আমার ভিতরে সেই অনন্ত শক্তি রয়েছে। আমার মধ্যে দিয়ে বড় বড় কাজ হতে সম্ভব হবে। আমরা এই ক্ষুদ্র স্বার্থকে বলিদান দিতে পারবো। কিরকম ভাবে? দেখো, তোমাদের মতো যখন ছোট ছোটদের স্কুলে যাই, আমাদের মনে হতে পারে আমরা স্বার্থ ত্যাগ করবো কেমন করে। এইগুলো আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে বলছি। ধরো এই দোতলায় তোমরা হল ঘরে ক্লাস করছো, এবার এতজন মিলে যখনই ছুটির ঘন্টা হবে এখান থেকে আমরা যেই মুহূর্তে বেরিয়ে যাব, তোমরা যতই বলুক না কেন যে লাইন করে আস্তে ধীরে ধীরে বেরো, সচরাচর কোনো স্কুলেই বেরোয় না। ছুটির সময় একেবারে সবাই মিলে একসঙ্গে সিঁড়ি দিয়ে নামবার চেষ্টা করো। সেই সময় কি হয়, অনেক সময় কেউ হয়তো সিঁড়ি থেকে জাম্প করলো, পড়ে গেল, তখন তার হয়তো একটু চোট পেল। যেই পড়ে গেল তাকে নিয়ে তোমরা কখনোই অফিস ঘরে না গিয়ে, এই স্কুলে হয়তো বড় অন্যান্য জায়গায় দেখেছি, সেখানে না গিয়ে একটু হাসতে শুরু করে দিল। কখনো করবে না বাবা। তোমারই বন্ধু পড়েছে, তোমারই বন্ধুর আঘাত লেগেছে, তাকে নিয়ে গিয়ে আগে অফিস রুমে নিয়ে যাও। সেইখানে ফার্স্ট এড বক্স নিশ্চয়ই থাকবে, সেখান থেকে তুলো, ইত্যাদি ইত্যাদি ওয়াশ করবার যা আছে সেগুলি দিয়ে তার সেবা করবার চেষ্টা করো। এর জন্য পয়সা লাগে না। এই স্বার্থ ত্যাগ করতে গেলে কোনো অর্থের প্রয়োজন হয় না। সৌম্য বলল, স্বামীজি বলছেন, কে কবে কোথায় দেখেছে টাকায় মানুষ করিয়া থাকে, চিরকাল মানুষই টাকা করিয়া থাকে। এটা আমাদের বারবার করে মনে রাখতে হবে। আরেকটা সেবা কাজ আমি খুব করে ছাত্রছাত্রীদের বলি, তোমরা হয়তো স্টেশনে গেছো, ট্রেনে করে কোথাও যাবে, দেখবে অনেক সময় বয়োজ্যেষ্ঠরা ব্যাগ বইতে পারে না। আমি এটা ছাত্রদের অনেক সময় করাই যখন আমি নিজে তাদের নিয়ে যাই। তো সেই ছাত্ররা কি করবে, তখন তোমরা ওই ব্যাগটা তার কাছ থেকে নিয়ে নেবে,
নিয়ে সে যতটা রেল স্টেশনে ট্রেনে উঠবে সেই ট্রেন অবধি না হয় তুমি একটু এগিয়ে দিলে, এর জন্য পয়সার প্রয়োজন হয় না, শুধু সেবার মনোভাবটার প্রয়োজন হয়। স্বার্থ ত্যাগের প্রয়োজনটা তখনই অনুভব করবে। স্বামী বিবেকানন্দ এইটি আমাদের শেখাতে এসেছেন। বিবেকানন্দকে জানলে কি হবে, বিবেকানন্দকে পড়লে কি হবে, বিবেকানন্দের ভাষাতেই বলি, বিবেকানন্দ সন্ন্যাসীর গীতি কবিতায় লিখছেন, আমি বা আমার কোথায় তখন, ঈশ্বর মানব তুমি পরিজন, সকলেতে আমি, আমাতে সকল, আনন্দ 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 কেবল। এই আনন্দের অনুভবটা আমাদের প্রত্যেকের প্রয়োজন। আমরা প্রত্যেকে আনন্দ পেতে চাই, কিন্তু আমরা জানি না যে আমরা কি করে সেই আনন্দের সন্ধান পাবো। আমরা ভাবছি কেবল স্বার্থপরের মতো জীবন যাপন করলেই আনন্দে থাকবো, কেবল নিজের আখেরটা গোছালেই আনন্দে থাকবো, সেটা কখনো হতে পারে না। আনন্দে তখনই থাকা যায় যখন আমরা অপরের জন্য বাঁচবো, অপরের জন্য কিছু করব। এতটুকু করে দেখো, একবার একটা মানুষকে তোমার টিফিনটা না খেয়ে অপরকে একটু খাওয়াও, দেখবে তোমার হৃদয়ে কত আনন্দের অনুভব আসবে, কত আনন্দ পাবে। তোমাদের বড়রা হয়তো মনে বলতে পারে যে আচ্ছা তুই কতদিন আর ওকে খাওয়াবি, একদিন খাওয়াও, তাহলেই দেখবে হৃদয়ে সিংহ বিক্রমের শক্তি জাগ্রত হবে। এটা আমাদের একেবারে পরীক্ষিত সত্য। করে দেখো না, করে দেখে নিজে অনুভব করে তারপরে দেখবে অপরকে বলবে। স্বামী বিবেকানন্দ বলছেন, আমি সেই দেবতার পূজারী মানুষ যাকে ভ্রান্তবশত, তোমরা যাকে ভ্রান্তবশত মানুষ বলে থাকো, আমি সেই দেবতার পূজারী। স্বামী বিবেকানন্দ সেই জ্যান্ত দেবতার পূজা করতে চেয়েছেন, জ্যান্ত ভগবানের পূজা করতে চেয়েছেন। যে ভগবানের খিদে পায় তিনি খেতে চায়, যে ভগবানের কষ্ট হয় চোখ দিয়ে জল পড়ে। দুর্ভাগ্যের বিষয়, আমরা এমন স্বার্থপর হয়ে গেছি যে আমাদের অপরের কষ্ট দেখে আমাদের চোখের পাতাটা ভেজে না। এইটা হচ্ছে আমাদের সব থেকে দুঃখের বিষয়। আমরা যতক্ষণ না অপরের কষ্ট দেখে আমাদের চোখের পাতাটা ভেজাতে পারবো। এই যে তোমাদের দাদা বক্তৃতা দিল, তোমাদের স্কুলের প্রাক্তন ছাত্র সৌম্য, ওকে আমরা কাছ থেকে দেখেছি। ও কলকাতায় থাকে, সেখানেও সেবা কাজ ছাড়া থাকতে পারে না, তো শুধু মুর্শিদাবাদের গল্প শোনালো এখানে। ও কলকাতাতে করুণাময়ী বাস স্ট্যান্ড, সেখানে সল্টলেক নাম শুনেছ হয়তো তোমরা, সেখানে স্ট্রিট চাইল্ডদের নিয়ে একটি কোচিং সেন্টার খুলেছে। এগুলো জানা প্রয়োজন। এই যে তোমাদেরই মধ্যে মহারাজজি নিশ্চয়ই বলবেন, আমি মহারাজের কথাই তো সব জায়গায় বলি, তো আরেকটা কথা মহারাজের বলি, তোমরা বলো দেখি। ক্ষুদ্র মোরা তুচ্ছ নহে বুঝিয়ে দিতে তাই, বিশ্বপতি মুক্তাগুলি ক্ষুদ্র গড়েন ভাই। ভগবান দেখো মুক্তাগুলিকে তৈরি করেছেন কত ছোট, কিন্তু তার মূল্য কত বেশি। ঠিক সেরকম আমরা নিজেদেরকে ছোট মনে করছি, ক্ষুদ্র মনে করছি, অল্প বয়স মনে করছি, কিন্তু আমাদের ভেতর সেই অনন্ত শক্তি রয়েছে। ক্ষুদ্র মোরা, ক্ষুদ্র হতে পারি কিন্তু তুচ্ছ নহে। এইটা আমাদের বারবার করে মনে রাখতে হবে। স্বামী বিবেকানন্দ সেই জন্য বলছেন আমাদের নচিকেতার মতো হতে হবে। নচিকেতার চরিত্রের কথা হয়তো তোমরা শোনোনি, সেই কঠোপনিষদের বিখ্যাত চরিত্র নচিকেতা, তিনি কি করছেন না তার মতো হতে বলছেন। কেন না আত্মশ্রদ্ধা, নিজেদের প্রতি শ্রদ্ধা জাগ্রত করতে হবে। আমরা যে যে যাই করি না কেন, আমরা হয়তো ভালো গান গাইতে পারি, কেউ হয়তো ভালো খেলাধুলা করতে পারি, কেউ ভালো আঁকতে পারি, যার যেদিকে মনোযোগ আছে সে সেই জায়গা থেকে যদি বিবেকানন্দকে ধরো, তাহলে বলবো যে তোমরা তোমাদের সেই লক্ষ্যে উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। কয়েকটা দৃষ্টান্ত বলে আমার বক্তৃতা শেষ করব। প্রথম বলি, এখানে যেহেতু গান দিয়ে শুরু হলো, এই এত সুন্দর স্বামী বিবেকানন্দের গান গাওয়া হলো, সেই স্বামী বিবেকানন্দ যেরকম গান গাইতেন এবং গান সম্বন্ধে বিবেকানন্দের মতামত, এটা একটু শোনাই। স্বামী বিবেকানন্দ তখন 18-19 বছর বয়স, ব্রাহ্ম সমাজে যেতেন, সেখানে গিয়ে গান গাইতেন এবং সেইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বলতেন, যেদিন ব্রাহ্ম সমাজের আসরে নরেন আসে না, সেই দিন আমাদের আসরটা জমে না।
গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন যে মনো চলো নিজ নিকেতনে তো অনেকেই গায়, কিন্তু নরেন যখন গায় তখন সত্য সত্যই ওর মন নিজ নিকেতনেই চলে যায়। সেই জন্যই সেই গান শুনে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেবের সমাধি লাভ হয়েছিল। এটা তো বিবেকানন্দের গানের পারফরমেন্স। গান সম্বন্ধে কি বললেন সেটা শোনাই। এই বিবেকানন্দ বলছেন যে ভবিষ্যতে ভারতের সঙ্গীতটা কেমন হবে, সেই প্রসঙ্গে বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ বললেন যে আমাদের কীর্তনের ভাবভক্তিটা নিতে হবে আর গ্রামারটা নিতে হবে ধ্রুপদ থেকে। এই দুয়ের সংমিশ্রণকে ঘটাতে হবে, যে সঙ্গীত এইভাবে রচনা করতে হবে ভারতবর্ষের ভবিষ্যতের সঙ্গীত। সেইটি শুধু তিনি মুখে বললেন নয়, নিজে রচনা করলেন, সুরারোপ করলেন, গেয়ে দেখিয়ে দিলেন। খণ্ডন ভব বন্ধন জগবন্ধন বন্দি তোমায়, বেলুর মাঠের আরাত্রিক ভজন স্বামী বিবেকানন্দ করে দেখাচ্ছেন। আর একটা ঘটনা বললে তোমরা তো একেবারে শিউরে উঠবে। তখন স্বামী বিবেকানন্দ এত ফেমাস হননি, বিদেশে যাননি, পরিব্রাজক ভিখারি সন্ন্যাসী। তখন মহীশূরের রাজসভায় রয়েছেন স্বামী বিবেকানন্দ। মহীশূরের রাজার কাছে ফ্রান্স থেকে একজন বিরাট সঙ্গীতজ্ঞ এসছেন। সেই সঙ্গীতজ্ঞের সঙ্গে স্বামী বিবেকানন্দ কথা বলছেন, বলছেন ভবিষ্যতে পৃথিবীর সঙ্গীতটা, এটা তো ভারতবর্ষের সঙ্গীতের কথা বলা হলো, এবার স্বামী বিবেকানন্দ বললেন পৃথিবীর সঙ্গীত কেমন হবে। সেইটা বলতে গিয়ে বলছেন যে আমাদের ওয়েস্টার্ন মিউজিক থেকে ওই কনসার্টটা নিতে হবে আর ভারতের ধ্রুপদের গ্রামারটা নিতে হবে, এই দুয়ের হারমোনি ঘটাতে হবে, এই দুই মিলে আমাদের পৃথিবীর ভবিষ্যতের সঙ্গীত রচনা হবে। মহীশূরের রাজা তো দেখছে অবাক, বাবা এর জানতাম ভিখারি সন্ন্যাসী, পাণ্ডিত্য আছে জানতাম, কিন্তু সঙ্গীত সম্বন্ধে এত জ্ঞান এটা জানা ছিল না। এইবার বর্তমান দিনে ফিরে আসি। তোমরা লতা মঙ্গেশকরের নাম শুনেছ। সেই লতা মঙ্গেশকরকে বলা হতো সঙ্গীতের সরস্বতী। 2 বছর আগে সরস্বতী পূজার দিনই ওনার শরীর গেল, তোমরা নিশ্চয়ই সকলে জানো। তার জীবনের ঘটনা বলি, তোমরা গুগলে সার্চ করলে তো এখন ওনার শরীর যাওয়ার পর হয়তো অনেকেই জানো ঘটনাটি। তিনি যখন ছোটবেলায় সঙ্গীত সাধনা করতে শুরু করলেন, সঙ্গীতের রেওয়াজ করতে শুরু করলেন, তিনি একটি সরস্বতী মূর্তির সামনে বসে সঙ্গীত সাধনা করতেন। কিন্তু তার পিতা তাকে বলেছিলেন যে দেখো, তুমি কেবল সরস্বতী মূর্তির সামনে বসে সঙ্গীত সাধনা করলে তুমি সঙ্গীত রাজ্যের চরম শিখরে পৌঁছাতে পারবে না বলে বিবেকানন্দের একটা আবক্ষ ছবি, বিরাট আবক্ষ ছবি, সেটি তাকে গিফট করলেন তার পিতা। সেই আজীবন এবং তার মৃত্যুর আগে হসপিটালে ভর্তি হওয়ার আগে পর্যন্ত রিপোর্ট এই কথাই বলছে যে তিনি ওই ছবির সামনে দাঁড়িয়ে আয়রন করতেন কোনো জামা আর ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেওয়াজ করতেন। তার গলায় ওই একটাই লকেট ঝুলতো, সেটা স্বামী বিবেকানন্দের। বিবেকানন্দকে ধরলে এইরূপ হয়। আর লতা মঙ্গেশকর তো একটু পুরোনো দিনের হয়ে গেল, তোমাদের আধুনিক দিনের জন্য বলছি। অরিজিৎ সিং, তোমরা তো নিশ্চয়ই তার গানে একেবারে মাতোয়ারা। তার ইন্টারভিউ শুনে দেখবে তিনি কি বলছেন প্রকাশ্যে, যে একেবারে আমি বিবেকানন্দকে ফলো করেছি তাই এই আমার আজকের এই পজিশন। আর কিরকম নিরহংকার ভাব তার, এইগুলো জানা প্রয়োজন। তবেই তো আমরা বিবেকানন্দকে কেন জানবো এটা তো বুঝতে শিখবো। এইটা তো গেল বিবেকানন্দের অসাধারণ সঙ্গীতের পরিচয়। বিবেকানন্দ দারুণ অভিনয় করতেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে অভিনয় করেছেন ব্রাহ্ম সমাজে। তা যখন তিনি একেবারে বিশ্ববিখ্যাত হয়ে গেলেন শিকাগোর ভাষণের পরে, তখন এইখানে সব ব্রাহ্ম নেতারা একেবারে মাথা খারাপ হয়ে যাবার জোগাড়। বলছেন ও তো বড় অভিনেতা ছিল, 8-10 বছর আগে আমাদের এখানে কত অভিনয় করে গেছে, থিয়েটার করেছে, ও এত বড় ধর্মনেতা হয়ে গেল কি করে সেটা বুঝতে পারছে না। এই 8-9 বছরের মধ্যে বিবেকানন্দ ধর্মনেতা হয়ে গেল। ওখানকার পত্রিকার রিপোর্ট শোনায়, শিকাগো বক্তৃতা দেওয়ার পরের দিন ওখানকার পত্রিকার একেবারে হেডিং, একদিকে ভগবান যিশুর ছবি, একদিকে ভগবান বুদ্ধের ছবি, মাঝখানে স্বামী বিবেকানন্দ দাঁড়িয়ে রয়েছেন, বক্তৃতা দিচ্ছেন, তার ছবি। তলায় লেখা রয়েছে যিশু বুদ্ধের সমপর্যায়ের মহাপুরুষ। এই যিশু বুদ্ধের দলে কি করে চলে গেল সেটা বুঝতে পারছে না। স্বামীজির বন্ধুর বাবার তো একেবারে পাগল পাগল অবস্থা, পায়চারি করছে আর বন্ধুকে বলছে কিরে নরেন এত বড় যে একেবারে যিশু বুদ্ধের দলে চলে গেল, এই তো 2 দিন আগে এসে আমাদের বাড়িতে কত আড্ডা দিয়ে গেছে। এই বোঝার ক্ষমতা হচ্ছে না তাদের। এ তো গেল অভিনয়। এইবার
তার চিত্র কিরকম চিত্রশিল্পী ছিলেন, আঁকা। তার ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত তিনি লিখছেন, স্বামীজি ছোটবেলা থেকে রং তুলি নিয়ে আঁকতে বড় ভালোবাসতেন, কিন্তু আঁকা শেখেননি। পরবর্তীকালে আমেরিকাতে গিয়ে একজন শিল্পীর কাছে আঁকা শিখেছিলেন স্বামী বিবেকানন্দ, এবং মাত্র 7 দিনের মধ্যে সেই আঁকাতে এমন পারদর্শী হয়ে গেলেন যে সেই শিল্পী বললেন, বাপরে বাপ, এটা একেবারে আমাদের মতোই আপনি আঁকছেন। এবং সেখানে বসে ওই বেদান্ত সোসাইটিতে স্বামী বিবেকানন্দ, এই যে তোমরা রামকৃষ্ণ মিশনে যে লোগোটা দেখো, সাপের মধ্যে দিয়ে যে সমুদ্র বইছে, তার উপর সূর্য প্রজ্বলিত হয়েছে, একটি হাঁস রয়েছে মাঝে পদ্মের উপর বসে, সেইটি তিনি ওখানে ডায়াগ্রাম করছেন, আঁকছেন। এই এত ভালো চিত্রকর, তিনি যেইটা ধরেছেন সেইটাতেই একেবারে তুখরে পৌঁছেছেন। এবার একটু খেলাধুলা সম্বন্ধে বলি। মাত্র ক্লাস 7-এ পড়েন স্বামী বিবেকানন্দ। কলকাতার ইন্টার স্কুল বক্সিং চ্যাম্পিয়ন হচ্ছে, সেখানে তিনি রূপোর প্রজাপতি জয়লাভ করেছিলেন। আরেকটা বার্তা দিই, অনেকেই সেটা জানে না। এই ক্রিকেটের জগতে, তোমরা এখানে ছেলেরা ক্রিকেট খেলো তো, ব্যাস এটা শুনলে আনন্দ পাবে। এই ক্রিকেটের জগতে প্রথম ভারতবর্ষকে জিতিয়েছিল কে জানো? নরেন্দ্রনাথ দত্ত, এটা জেনে রাখো। তখন পরাধীন ভারত, তখন কলকাতার একটি ক্লাবের সঙ্গে ইংল্যান্ডের এনসিসি ক্লাবের খেলা হতো। প্রতিবার এই খেলা নিয়ে বিরাট উন্মাদনা, আর প্রতি বছর এই কলকাতার ক্লাব হেরে যেত। তা একবার ওই নেট প্র্যাকটিস হচ্ছে, তখন ইডেনে নরেন্দ্রনাথ গেছেন সেই খেলা দেখতে। যখন খেলা ওই প্র্যাকটিস চলছে, বলটা নরেন্দ্রনাথের পায়ের কাছে চলে এসছে। যেই পায়ের কাছে চলে এসছে, কোচ তখন বলছে, এই বলটা একটু ছোড়ো তো। তা বলটা এমন ছুঁড়েছে সোজা উইকেটে। বলছে, তোমার দারুণ এম, তুমি নিশ্চয়ই অনেকদিন ধরে ক্রিকেট প্র্যাকটিস করো। বলছে, তাহলে শুনবে না, আমি এই ফুটবল খেলি, জীবনে এই প্রথম ক্রিকেটের বল হাতে নিলাম। তখন কোচ বলছে, আচ্ছা তুমি কি ক্রিকেট খেলতে চাও? স্বামী বিবেকানন্দের কোনো কিছুতে না নেই, বলছেন হ্যাঁ খেলবো। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ইন হিম এভরিথিং ওয়াজ পজিটিভ, নাথিং নেগেটিভ। কোনো কিছুতে তার না নেই, বললেন খেলবো। ব্যাস এই 1 সপ্তাহের মধ্যে যেমন তার বোলিং, তেমনি ব্যাটিং, তেমনি ফিল্ডে। তখন কোচ ধারণা করতে পারলেন যে এইবার আমরা ইংল্যান্ডের ক্লাবকে আহ্বান করতে পারি, আমরা বোধহয় জিতবার সম্ভাবনা রয়েছে। তা ইংল্যান্ডের ক্লাবকে আহ্বান করা হলো। যেই দিন খেলতে নামবেন স্বামী বিবেকানন্দ, তার আগের দিন মনঃসংযোগ প্র্যাকটিস করছেন, ধ্যান করছেন কি করে খেলবেন। এই একাগ্রতা নিয়ে অনেক ঘটনা আছে, সেগুলো তোমরা বই পড়ে জানতে পারবে। তা সেই একাগ্রতার প্র্যাকটিস করছেন, কারণ বিবেকানন্দ বলেছিলেন, আমায় যদি পুনরায় ছাত্র হতে হয়, আমি এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স নিয়ে ভাববো না, আমি একটি বিষয় নিয়ে ভাববো, সেটা হলো কনসেন্ট্রেশন। তো যাই হোক, তারপরে আমি একদম রান উইকেট সেগুলো শুনিয়ে দিই তোমাদের, যে বিবেকানন্দ ওই পরের দিন খেলতে নামলেন, 34 রানে 6 উইকেট নিলেন, 72 রানে নট আউট। এই প্রথম ভারতবর্ষ জিতলো। আর এইটাকে লিখেছিল বলি তৎকালীন সময়ে রিপোর্টার, ক্রীড়া সাংবাদিক শঙ্করী প্রসাদ বসু, কলকাতা ইউনিভার্সিটির অধ্যাপনা করতেন। তিনি তো বিবেকানন্দের ভীষণ গবেষক। তিনি পরবর্তীকালে লিখছেন যে বিবেকানন্দের এই দিকটির পরিচয় যখন পাওয়া গেল, এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ইংল্যান্ডকে পরবর্তীকালেও তিনি হারিয়েছেন, তবে লাল বল দিয়ে না, গেরুয়া বসন করে। যখন লন্ডনে বক্তৃতা রাখছেন, এই আঙুল দেখে দেখিয়ে বিবেকানন্দ বলেছিলেন, এই যে তোমরা বড় বড় অট্টালিকা করেছো, সেই অট্টালিকা কার পয়সায় করেছো? ভারতবাসীর গরিব মানুষদের রক্ত শোষণ করে। যেই এই কথা বলেছেন, সিস্টার নিবেদিতা তখন স্বামীজিকে ডেকে বললেন যে স্বামীজি, আপনি এইসব কি বলছেন? যে আপনি ধর্ম কথা বলুন, ধর্ম প্রচার করুন, এইসব আপনি বললে কি হয়েছে জানেন? ব্রিটিশ পার্লামেন্ট থেকে আপনার বিরুদ্ধে স্পাই লাগিয়ে দেওয়া হয়েছে, যে আপনাকে বলছে যে এই ধর্মগুরু নয়, বিপ্লবী। বিবেকানন্দ বিপ্লবী তো বটে, বিপ্লবী শুধু নয়, বিপ্লবীদের গুরু। নেতাজি সুভাষচন্দ্র বোস কি বললেন শোনায়? নেতাজি সুভাষচন্দ্র বোস বললেন, আমি স্বাধীনতার পূর্ণ সংজ্ঞা পেয়েছি স্বামী বিবেকানন্দের কাছ থেকে। আর বিবেকানন্দের সেই তৎকালীন সময় নরমপন্থী থেকে চরমপন্থী এইসব ইতিহাস তো আমাদের পড়ানো হয় না। দুঃখের বিষয় এগুলো, যে তৎকালীন সময়ে যত এই বিপ্লবীরা, তারা প্রত্যেকে তো বিবেকানন্দের রাজ্য এবং শ্রীমদ্ ভগবদ্ গীতা তাদের পকেটে থাকতো।
তারা নিজেকে আত্মা বলে ভাবতো। স্বামী বিবেকানন্দ তাই বলেছেন, ছাত্ররা যদি নিজেদেরকে আত্মা বলে ভাবে তাহলে আরো বেশি করে মনঃসংযোগ তার বাড়বে। আরেকটা বলি, এসব বলে বলে মহারাজ আমার বোধহয় সময় হয়ে যাচ্ছে। আরেকটা বিবেকানন্দ অসাধারণ ঘটনা আছে, গল্ফ খেলা। তখন বিবেকানন্দ রয়েছেন, ও যেটা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম। তখন যখন সিস্টার নিবেদিতা বললেন যে আপনি এসব কি বলছেন, তখন সিস্টার নিবেদিতাকে দারুণ উত্তর দিয়েছিলেন বিবেকানন্দ, এটা শোনায় না হলে অপূর্ণ থেকে যাবে। তখন স্বামীজি নিবেদিতাকে বললেন, ভগিনী তুমি কি মনে করো এই সামান্য ক্ষুদ্র শরীরটার জন্য আমি সত্য থেকে বিমুখ থাকবো? তা কখনো হতে পারে না। আমার মৃত্যু নেই, আমি যা সত্য বলে মনে করেছি তাই জগতে প্রচার করব। এটা তো তার একেবারে ছোটবেলাকার শিক্ষা। জানো তো তোমরা এইসব ছোটবেলাকার ঘটনা যদি পড়ে থাকো দেখবে, সেই ছোটবেলায় তিনি ক্লাসরুমে স্কুলের শিক্ষক মহাশয় ঠিক উত্তর বলা সত্ত্বেও তাকে ওই রকম বললেন যে না তুমি ভুল বলেছো, শাস্তি দিল। ফিরে গেলেন বাড়িতে, ভুবনেশ্বরী দেবী তাকে প্রথম শিক্ষা দিলেন যে দেখো তুমি যদি সত্যকে সত্য বলে থাকো তাহলে তোমার কোনো ভয় নেই। সত্য, তখন বিবেকানন্দের উক্তিটা শোনাই। বিবেকানন্দ বলছেন পরবর্তীকালে, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। এটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা খুব সুন্দর ঘটনা, গল্ফ খেলা। তিনি তখন বিদেশে আছেন, বিদেশে তার এক বিখ্যাত ভক্ত মিস্টার লেগেট, সেই লেগেট পরিবারে রয়েছেন। তার মিস্টার লেগেটের ছেলে খেলতে নামছেন। বলছেন, স্বামীজি বলছেন যে তুমি কি খেলবে? না এই গল্ফ খেলবো। কি করে খেলে? না আমায় একটু শিখিয়ে দাও। তখন স্বামীজিকে বলে দিলেন ওই সামনে গর্ত রয়েছে, এই গর্তে স্টিক দিয়ে বল ফেলতে হবে। তোমার কাছে কটা বল আছে? দুটো বল আছে, দাও আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। বলছে আপনি এটা ফেলতে পারবেন না? আমি প্রথমেই সবে আমার কাছে জানলেন। এইবার মজার একটা ঘটনা, মন দিয়ে শোনো। তখন স্বামীজি বললেন, ওই বাচ্চা ছেলেটির মতো বাচ্চা হয়ে গেছে। তা স্বামীজি বলছেন যে বলো কত বেটিং ধরবে বলো। বেটিং ধরছেন স্বামীজি। তখন সেই মিস্টার লেগেটের ছেলে বলছেন $1/2। সঙ্গে সঙ্গে মিস্টার লেগেট চলে এসেছেন। মিস্টার লেগেট এসে বলছেন, স্বামীজি এটা কি করছেন আপনি? যে এর ভালো যারা খেলতে পারে, ভালো খেলোয়াড়, তারাও এরকম বলে না। আপনি সবে শুনলেন আর আপনি বলছেন ফেলে দেবেন? স্বামীজি একদম গম্ভীরভাবে বললেন, আপনি কত দেবেন বলছেন? তখন লেগেট বলছে $10। বলে বের করে রাখুন। স্বামীজি সঙ্গে সঙ্গে স্টিক নিলেন, নিয়ে দুটো বল ওই গর্তে ফেলে দিলেন। দেখে তো মিস্টার লেগেট অবাক। তখন মিস্টার লেগেট বললেন, স্বামীজি এ নিশ্চয়ই আপনি যৌগিক শক্তির বলে এটি করলেন। স্বামীজি একবার মজার উত্তর দিলেন, বললেন আমি এত ছোটখাটো বিষয়ে যৌগিক শক্তি প্রয়োগ করি না। তো এই হচ্ছে স্বামী বিবেকানন্দের একাগ্রতার পরিচয়। এবং পরবর্তীকালে তিনি ওটা বলেও দিয়েছিলেন যে কি করে এটা সম্ভব হলো। না ওই হাতের জোরটা তিনি মেপে নিলেন, আর হাতে তার দাঁড়ানোর ডিস্টেন্স থেকে ওটা গর্তের ডিস্টেন্সটা কত মেপে নিয়ে তিনি সেই বলগুলোকে থ্রো করলেন। এরকম বহু বহু ঘটনা আছে। মিরাটে ঘটনা আছে, ডিম ফাটানোর ঘটনা রয়েছে। এইগুলো এখানে একটি বই রয়েছে, সবার স্বামীজি। সেই সবার স্বামীজি সকলের কাছে যেন থাকে, আমার এটা একান্ত অনুরোধ। এবং সকলে বিবেকানন্দকে পড়বার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিবেকানন্দকে পড়ো। আমি আর কতক্ষণ বলতে পারবো? বিবেকানন্দকে কেন জানবো, এটা যদি একটু হলেও এই ধারণাটা হয় যে বিবেকানন্দকে ছাড়া আমাদের এখন আর কোনো উপায় নেই, এই কথা বলে যাচ্ছি। একমাত্র বিবেকানন্দকেই ধরতে হবে আমাদেরকে। এই বিবেকানন্দকে যদি ধরতে পারি তাহলে আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো।